হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আমরা পার্টস অফ স্পিচের সংজ্ঞা, ক্লাসিফিকেশন এবং প্রথম 4টি ভাগ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে ছিল নাউন, প্রোনাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ। আজকের ভিডিওতে আমরা বাকি 4টি বিষয় নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে বলে রাখি যে পার্টস অফ স্পিচের যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করেছি সেখান থেকে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে প্রচুর প্রশ্ন আসে। এছাড়াও বিভিন্ন স্কুলের পরীক্ষাতেও এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। তাই এই ভিডিওটি সকল স্টুডেন্টদের পক্ষে খুবই কার্যকরী হবে। তাহলে চলো স্টার্ট করা যাক। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে নাম্বার 5। কেন নাম্বার 4 হচ্ছে আগের ভিডিওতে হয়ে গেছে। নাম্বার 5-এ হচ্ছে অ্যাডভার্ব। নাম্বার 6 preposition. Number 7 conjunction. Number 8 interjection. এই 4টি বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তাহলে প্রথমে আলোচনা করি অ্যাডভার্ব। অ্যাডভার্বকে বাংলাতে বলা হয় অব্যয়। আচ্ছা, অ্যাডভার্ব কি বা অ্যাডভার্ব কাকে বলে সেটা আগে জেনে নিই। যে শব্দ বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে বা অন্য কিছু অ্যাড করে তাকে বলে অ্যাডভার্ব। ঠিক আছে। আচ্ছা, এবার অ্যাডভার্বের এক্সাম্পল দেবো। এক্সাম্পল কীরকম? স্লোলি, ঠিক আছে, হ্যাপিলি, ঠিক আছে, ইটসেট্রা। বোঝা গেল কি বললাম? চলো সেন্টেন্সে অ্যাডভার্ব কী করে লিখবো সেটা দেখে নিই। এক্সাম্পল কীরকম? হি ওয়াক্স স্লোলি। দেখো এই যে বাক্যটা এখানে আমরা লিখেছি হি ওয়াক্স স্লোলি। এখানে হি বলতে কোনো ব্যক্তির নাম বলা হচ্ছে, ঠিক আছে। সে হাঁটে ধীরে ধীরে, অর্থাৎ যদি বলি যে সে হাঁটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। যদি বলি যে সে কীরকমভাবে হাঁটে, তাহলে আমরা উত্তর পাবো কি? স্লোলি, ঠিক আছে। তার মানে তার হাঁটার ধরনটা কীরকম? খুব ধীরে ধীরে বা স্লোলি। তাই স্লোলি হচ্ছে এখানকার অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা চলো আরেকটা উদাহরণ দেখে নিই। নাম্বার 2, হি ইজ ভেরি অনেস্ট। ঠিক আছে, দেখো হি ইজ ভেরি অনেস্ট এই বাক্যটাতে আমরা কি করছি? তার কথাটা প্রকাশ করছি যে কীরকম সে হচ্ছে খুব অনেস্ট ব্যক্তি, ঠিক আছে। তাহলে দেখো সে কীরকম অনেস্ট কীরকম? ভেরি অনেস্ট। তাহলে ভেরি হচ্ছে এখানকার অ্যাডভার্ব, ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি যে অ্যাডভার্ব হচ্ছে কোনো নাউন বা প্রোনাউন। এখানে হিটা হচ্ছে প্রোনাউন, তাই এখানে প্রোনাউনের বিষয় বলা হয়েছে। সেই প্রোনাউন সম্পর্কে যখন কোনো কিছু বলে বা প্রোনাউনকে যখন মডিফাই করে তখন তাকে বলা হচ্ছে অ্যাডভার্ব, ঠিক আছে। আচ্ছা চলো পরের অংশটা দেখে নিই। পরের অংশতে লেখা আছে কি? অ্যাডভার্বের পরে প্রিপোজিশন। প্রিপোজিশনকে বলা হয় পদান্বয়ী অব্যয়। আচ্ছা, প্রিপোজিশন কি? যে শব্দ, আচ্ছা তার আগে বলি প্রিপোজিশনটা আসলে, প্রিপোজিশন কথাটাকে ভাঙলে কি পাওয়া যায়? প্রি মানে আগে, পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ প্রিপোজিশন কথার অর্থ হচ্ছে যেটা আগে বসে বা আগে যার অবস্থান তাকে বলা হয় প্রিপোজিশন। কীরকম? চলো দেখা যাক। এটা সঙ্গ তৈরি করলে লিখতে পারি এরকম, যে শব্দ নাউন বা
প্রোনাউন এর আগে বসে বাক্যের অন্তর্গত অন্যান্য অংশের সাথে একটি সম্পর্ক তৈরি করে তাকে বলে প্রিপোজিশন। তাহলে কি বলা হলো, যে শব্দ নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যের অন্তর্গত অন্যান্য অংশের সাথে একটি সম্পর্ক তৈরি করে তাকে বলে প্রিপোজিশন। এক্সাম্পল কি দেবো, যেমন অন, অ্যাট, আন্ডার, ইন ইত্যাদি, এগুলো সব হচ্ছে একটা প্রিপোজিশন। এগুলো কি হয়, একটা বাক্যতে বসে এবং বাক্যতে বসে বাক্যের অন্যান্য যে অংশ রয়েছে সেগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করে। চলো লাইনের মধ্যে একটা সেন্টেন্সে প্রিপোজিশনের ব্যবহারটা দেখে নিই। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল। দেখো, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যে বাক্যটা, এই সেন্টেন্সটার মধ্যে পরিষ্কার করে লেখা আছে যে দ্য বুক মানে বইটি রয়েছে কোথায়, টেবিলের ওপরে। তার মানে কি, আমরা যদি প্রশ্ন করি যে বইটি কোথায় রয়েছে, টেবিলের কোথায় না ওপরে, তার মানে অন কথাটার মাধ্যমে আমরা বুঝতে পারছি যে বইটির অবস্থান হচ্ছে টেবিলের ওপরে। ঠিক আছে, তাহলে অনের এখানে ফাংশন কি, অন এখানে এটা ডিনোট করছে যে বইটার পজিশন কোথায়, বইটা কোথায় রয়েছে, টেবিলের ওপরে রয়েছে। ঠিক আছে, আচ্ছা চলো আরেকটা উদাহরণ দেখে নিই। নাম্বার 2, I have a gift for you। দেখো, আই হ্যাভ এ গিফট ফর ইউ, এই যে বাক্যটা আই হ্যাভ এ গিফট ফর ইউ, তো এখানে যে বাক্যটা বলেছি, এই বাক্যটার মধ্যে ফরের ফাংশনটা কি, যে আমার কাছে একটি গিফট রয়েছে তোমার জন্য, বা তোমার জন্য আমার কাছে একটা গিফট বা উপহার রয়েছে। তার মানে দেখো, আমার কাছে একটি গিফট রয়েছে কার জন্য, তোমার জন্য। তাহলে তোমার জন্য হচ্ছে কি ফর। ঠিক আছে, তাহলে এখানে ফরের ফাংশনটা কি, আমি গিফট নিয়ে এসেছি, গিফটের কার জন্য, তোমার জন্য বা তোমার উদ্দেশ্যে। তাহলে উদ্দেশ্যে বা জন্য বোঝানোর জন্য এখানে ফরটা ব্যবহার করা হয়েছে। তাই এই বাক্যতে ফরের ফাংশনটা কি, ফরের ফাংশনটা হচ্ছে যে এটাই, যে আমি যে গিফটটা দিচ্ছি বা আমি যে গিফটটা নিয়ে এসেছি সেই গিফটটা হচ্ছে কার জন্য রয়েছে, তোমার জন্য। তাহলে তোমার সাথে গিফটের যে সম্পর্কটা সেটা এখানে ফরের মাধ্যমে তৈরি করা হয়েছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অংশটা দেখে নিই। পরে কি লেখা আছে, প্রিপোজিশন হয়ে গেল, এরপরে আছে তোমার কনজাংশন। আচ্ছা, কনজাংশন কথার অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। অর্থাৎ আমরা বলতে পারি যে কনজাংশন হচ্ছে যেই এমন একটি শব্দ বা এমন ওয়ার্ড, বা কনজাংশন হচ্ছে এমন পার্টস অফ স্পিচ যেটা কি করে, বাক্যের মধ্যে বিভিন্ন অংশের সাথে সংযোগ স্থাপন করে। সেটা শব্দ হতে পারে, সেটা একাধিক বাক্য হতে পারে, ঠিক আছে, ইত্যাদি। তাহলে এটার সংজ্ঞা আমরা কি লিখব, যে শব্দের দ্বারা এক বা একাধিক বাক্য বা শব্দ যুক্ত হয় তাকে বলা হয় কনজাংশন। যেমন বাট, অর, অ্যান্ড, এটসেট্রা।
চলো এটা বাক্যতে কীভাবে লিখব। এক্সাম্পল হিসাবে হি ইজ এ গুড বয় বাট হিজ ফ্রেন্ড ইজ এ ব্যাড বয়। তাহলে দেখো এখানে দুটো বাক্য বলা হয়েছে, হি ইজ এ গুড বয় এই একটা বাক্য, আবার দেখো হিজ ফ্রেন্ড ইজ এ ব্যাড বয় দুটো বাক্য। ঠিক আছে, এই দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে কি দিয়ে? বাট দিয়ে। তাহলে বাট হচ্ছে এখানকার কনজাংশন। ঠিক আছে, আশা করি সব বুঝতে পেরেছ। পরেরটা দেখি। কনজাংশনের পরে ইন্টারজেকশন। ইন্টারজেকশন কথার বাংলা অর্থ হচ্ছে আবেগ সূচক অব্যয়। অর্থাৎ আমরা বলতে পারি যে পার্টস অফ স্পিচের দ্বারা আমরা কোনো আবেগ বা মনের অনুভূতি প্রকাশ করি তাকে বলা হয় আবেগমূলক বা আবেগসূচক অব্যয়। তাহলে সঙ্গে কী লিখব? যে শব্দ বা পার্টস অফ স্পিচ এর দ্বারা আমরা মনের অনুভূতি বা আবেগ প্রকাশ করি তাকে বলে ইন্টারজেকশন। যেমন হুররে, অ্যালাস, এটসেট্রা। চলো সেন্টেন্সের ব্যবহার দেখে নিই। কি লিখলাম? হুররে, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। মানে কি? এই যে আমরা যে কি বলেছি, আমরা জিতে গেছি ম্যাচটা, বা আমরা এই খেলাটাতে জিতে গেছি, তার মানে কি এখানে আনন্দ প্রকাশ করছে। ঠিক আছে, তো আনন্দ প্রকাশের জন্য আমরা কি করেছি? হুররে কথাটা ইউজ করেছি। ঠিক আছে, তাহলে হুররেটা হচ্ছে এখানকার ইন্টারজেকশন। চলো আরেকটা দেখে নিই। অ্যালাস সি অ্যালাস সি ফেইল্ড ইন দ্য এক্সাম। দেখো কি বলা হয়েছে? সি ফেইল্ড ইন দ্য এক্সাম, মানে সে পরীক্ষাতে ফেল করেছে বা সে পরীক্ষায় ব্যর্থ হয়েছে। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটা আমি কি করেছি? লিখেছি অ্যালাস শব্দটা দিয়ে। তার মানে অ্যালাস কথাটার মাধ্যমে আমরা কোনো ব্যর্থতা বা কষ্টকে প্রকাশ করি। ঠিক আছে, তাহলে অ্যালাস হচ্ছে এখানকার ইন্টারজেকশন। তাহলে দেখো আমরা এই ভিডিওটির মাধ্যমে আজকে পার্টস অফ স্পিচের পরের 4টে অংশ শিখতে পারলাম যে কোনটা কোন ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। এই ভিডিওটা তোমাদের পক্ষে খুবই হেল্পফুল হবে যারা স্কুল ছাত্র রয়েছো, বা যারা কলেজের স্টুডেন্ট রয়েছে, বা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।